সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা জানি আপনারা দীর্ঘ সপ্তাহ ধরে আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমরা আপনাদের আগ্রহের ধৈর্যচ্যুতি আর রাখবো না। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে লাইভে চলে যেতে প্রশ্নোত্তর পর্বে। এর আগে আমরা জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রাম সাধারণত আমরা সাজিয়ে থাকি ইমিগ্রেশন, অ্যাসাইলাম, ফ্যামিলি এবং লিটিগেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা, আপনাদেরই প্রশ্ন এবং প্রশ্নের জবাব। পাশাপাশি আমরা চেষ্টা করি সাম্প্রতিক সময়ে ঘুরে যাওয়া বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কিছুটা আলোকপাত করা, যেটা আমাদের সার্বিক জীবনে অবশ্যই প্রয়োজনীয় এবং উপকার বয়ে আনে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা ইউকেতে সেকেন্ড যেই লকডাউন, সেই লকডাউনের মধ্যে আছি এবং দ্বিতীয় সপ্তাহে আমরা এখন আছি। রিসেন্টলি গত 2 দিন আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি আমাদের এখানে যেটা হয়েছে, এফেক্ট হয়েছে রেটটা। বাট গুড নিউজ যেটা সেটা হচ্ছে যে আমরা হয়তো দেখা যাবে আগামী বছরের প্রথমেই আমরা আমাদের সেই অনেক আগ্রহের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা হয়তো ইউকেতে আমরা পেয়ে যাব। আমরা উই আর হোপফুল, যেহেতু আপনারা যারা নিউজ দেখেছেন তারা দেখেছেন অবশ্যই যে 90% যে সাকসেস রেটে যে ভ্যাকসিনটা ফাইজার কোম্পানি। সো আমরা আশা করব যদি আমরা ভাগ্যবান হই আমরা অবশ্যই সবার আগে ইউকে বাসী আমরা যারা আছি আমরা ভ্যাকসিনটা পাবো। এই প্রত্যাশা রেখে আজকে প্রোগ্রাম শুরু করছি এবং এই প্রোগ্রামে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে এই আইন সেবা দিয়ে যাচ্ছেন, প্রবর্ণ সেবা দিয়ে যাচ্ছেন, সবসময় আপনাদেরকে যে অ্যাকুরেট আপডেট, সে আপডেটটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, যিনি একাধারে একজন সলিসিটর এবং ব্যারিস্টার, যিনি জে কে সলিসিটরের প্রিন্সিপাল দায়িত্বরত আছেন, আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আমরা সরাসরি রেজা ভাইয়ের কাছে চলে যাব। রেজা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা তো একটা গুড নিউজ দিয়ে শুরু করি, যেটা সেটা হচ্ছে যে আমাদের ভ্যাকসিন নিয়ে যেই আসলে আমাদের প্রাইম মিনিস্টার বলছেন যে সবার আগে যদি কোনো কান্ট্রি হয় সেটা হবে ইউকে, এরকম একটা হোপ। এই ব্যাপারে আপনার আমি সাক্ষাৎকার দেখেছি, যিনি এটা আবিষ্কার করেছেন জার্মানির উগর শাহিন, একজন লো প্রোফাইল একটা লোক। ওনার সাক্ষাৎকার আমি দেখেছি। ভদ্রলোক অত্যন্ত বিনয়ী। আজকে বলা হচ্ছে যে উনি আবিষ্কার করে উনি বিলিয়নার হয়ে গেছেন, কিন্তু উনি এখনো তার সাইকেল চালাতে হবেন। উনি বলেছেন যে উনি আর কোনো লাইসেন্স নাই, সাইকেল চালাতে হবে। এবং যাই হোক আর কি, এখন আমরা আশা করি এটা যেন খুবই ইফেক্টিভ হয়। এবং আমরা জানি যে করোনা কিন্তু তার রূপ কিন্তু পরিবর্তন করে যাচ্ছে। এবং কিছুদিন আগে ব্যাঙ্গালোরে এক ভদ্রলোক মারা গেলে তার পরবর্তীকালে তার ফুসফুস, তারা যখন পরীক্ষা দেখা যায় ফুসফুসটা একটা বলের মতো আকার ধারণ করেছে ডিউ টু করোনা। তো ফলে করোনা কিন্তু চেঞ্জ করে যাচ্ছে। আমরা জানি না, আমরা আশা করব, দোয়া করব যেন যে আবিষ্কার হয়েছে জার্মানিতে সেটার জন্য আমাদের সবার জন্য কল্যাণ বয়ে আনে। এই মুহূর্তে তুমি যেটা বলছিলে যে গত পরশুদিন ইংল্যান্ডে সর্বাধিক আক্রান্ত হয়েছে প্রায় 34,000-এর মতো, গতকাল 27,000 আক্রান্ত হয়েছে এবং গত 2 দিন মিলিয়ে 1,000-এর মতো মানুষের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ব্রিটেনের অবশ্যই আশঙ্কাজনক, 51,300 বেশি। সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে 13 লক্ষের মতো মানুষের মৃত্যু হয়েছে, 5 কোটি 20 লক্ষের মতো লোক আক্রান্ত হয়েছে, যেটা আমরা হিসেবে দেখতে পাচ্ছি। তো করোনা একটা, আমরা জানি না করোনা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এবং কতদিন এটা চলবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় সব দেশেই অনেক কিন্তু বেড়েছে। গতকালকে ফ্রান্সে কিন্তু 900-র উপরে, প্রায় 1000-এর কাছাকাছি মানুষের প্রাণহানি ঘটেছে। তো এটা অবশ্যই একটা খুব চিন্তার কথা। দেখা যাক। এবং সবচেয়ে যেটা বড় কথা, যেটা তুমি জানো যে আমি প্রথম থেকেই আমি করোনার ব্যাপারে বিভিন্ন সতর্কতার ক্ষেত্রে আমি নিজেই অনেক সতর্কতা দেখিয়েছিলাম এবং সেখানে দেখা গিয়েছে যে আমরা অনেকেই, মানে যারা দেখা গিয়েছে যারা অনেকেই করোনার সব ধরনের সতর্কীকরণ যারা মেনে চলেছে, মাস্ক ব্যবহার করেছে, ডিস্টেন্স মেনটেন করেছে, এরাও কিন্তু আক্রান্ত হয়েছে। বাংলাদেশে অভিনেতা আজিজুল হাকিম এখন লাইফ সাপোর্টে আছেন, বলা হয়েছে যে উনি সবসময় এটা মেনটেন করে গিয়েছেন। ভারতের অভিনেতা, কলকাতার অভিনেতা, বাংলার খুবই কিংবদন্তি
সৌমিত্র চট্টোপাধ্যায় এখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, তিনিও কিন্তু কোভিড আক্রান্ত। বলা হয়েছে যে উনি পুরো মার্চ মাস থেকেই উনি সাবধানতা অবলম্বন করে যাচ্ছিলেন। আমারও 3জন ক্লায়েন্ট যারা আমাদের কোভিডে আক্রান্ত হয়েছে তারা সবসময় সতর্কতা মেনে চলেছে। ফলে এই যে সতর্কতা, এই যে মাস্ক, এটা কতটা এফেক্টিভ, কারণ সবচেয়ে বড় কথা কি তুমি যখন মাস্ক মনে করছো তখন তুমি অনেকটা কেয়ারফুলি হয়ে যাচ্ছ, তুমি মনে করছো আমি তো প্রোটেক্টেড আছি। এটা যে একটা ফলস সোর্স অফ ফলস হোপ, এটা কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, আপনার রেজা ভাই যে আমাদের লিভারপুল ফুটবল ক্লাব, যে ওখানে মোহাম্মদ সালাহ, আপনি অবশ্যই নাম শুনেছেন, ইজিপশিয়ান ভালো ফুটবলার, সেও কিন্তু গতকালকে আমরা নিউজ দেখেছি যে এরকম একটা প্রোটেক্টেড জায়গায় থেকেও সেও কিন্তু পজিটিভ হয়েছে। জি, তো ফলে এইটা যে কতটা এফেক্টিভ দিস সোশ্যাল ডিস্টেন্সিং এবং দিস মাস্ক, আমার কাছে কিন্তু আমি ব্যাপার না, বিশেষ করে বাতাসে এটা যে বিষয়টা আপনি বারবার সবসময় বলে আসেন, এটা আমার সবসময় একটা মনে হওয়ার কারণ। আমরা আজকে অন্য কিছু বলার আগে একটু বোধহয় আমাদের অনেকগুলো কলার, আপনারা জানেন রেজা ভাই যে আমাদের এই প্রোগ্রামের জন্য কিন্তু অনেকেই অনেক সপ্তাহ ধরে ওয়েট করেন। আমরা বলবো সপ্তাহ না 2 সপ্তাহ, যেটা আমরা এভরি 2 উইকস পরপর আমরা আসি। আমরা কিছু আপডেট আছে, কিছু কল নিয়ে রেজা ভাই, তারপরে আমরা আমেরিকান নির্বাচন নিয়ে একটু কথা বলা দরকার। জি অবশ্যই কথা বলবো, যেখানে যেহেতু ল একটা রিলেশন আছে ওখানে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইনি অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনারা সাধারণত আমাদের ফ্যামিলি লিটিগেশন, ইমিগ্রেশন, অ্যাসাইলাম সংক্রান্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব আপনারা দেখে থাকেন। আমরা চলে যাব সরাসরি আপনাদের প্রশ্নোত্তর পর্বে। তার আগে আমরা যেটা বলতে চাচ্ছি, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটা দেখছেন টিভিতে, টিভির বাইরেও আপনারা ওয়েবসাইটে, ফেসবুকে লাইভ প্রোগ্রামটা আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখতে পারেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যখনই আপনারা আপনাদের ফোন কল করবেন অবশ্যই আপনাদের টিভি ভলিউমটা ডাউন করে রাখবেন এবং সরাসরি স্টুডিওতে কনসেন্ট্রেট করবেন। পাশাপাশি আপনাদের প্রশ্নটা যতটুকু সম্ভব ছোট করার জন্য চেষ্টা করবেন, তাতে আমরা আরও কয়েকজন কলারকে আমরা সুযোগ দিতে পারি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের প্রথম কলার। ফার্স্ট কলার কে আছেন লাইনে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিস্টার, কেমন আছেন আপনি? হ্যাঁ জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি, আমরা আছি ভালো। আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেই গত 2 মাস সেপ্টেম্বরে। হ্যাঁ, এখনো রেজাল্ট আসে নাই। ওরা বলছে যে 12 উইকস লাগবে। বাট ইন দ্য মিন টাইম যদি ভিসাটা হয়, আর আমাদের এখানে তো লকডাউন দিয়ে দিচ্ছে, তাহলে এর মতো অবস্থায় যদি ভিসা হয়, তাহলে যদি না আসতে পারে তাহলে কি সমস্যা হবে? কি আসতে পারবে না? স্পাউস যদি না আসতে পারে লকডাউনের কারণে, জি, তাহলে কি কোনো এফেক্ট হবে? যদি কোনো কারণে উনি না আসতে পারেন, উনি অবশ্যই আপনি যোগাযোগ করবেন। আপনি দেখবেন আপনার যেহেতু ভিসাটা বলবৎ থাকবে, ভিসা পিরিয়ডের মধ্যে যে কোনো সময় আসতে পারলে তার হবে এবং তার টাইমটা কাউন্ট হবে উনি আসার পরে। ওনাকে হয়তো ফার্দার এক্সটেনশন সময় ওনাকে হয়তো এক্সপ্লেন করা লাগবে যে ওনার আরও বেশি দিনের ভিসা লাগবে 5 বছর করার জন্যে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাইট চলছে, একটা 14 ডেজের একটা কোয়ারেন্টাইনের একটা ব্যবস্থা আছে এবং এটা হোম কোয়ারেন্টাইন। তো আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নাই যে বাংলাদেশ থেকে ফ্লাইটগুলি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো যদি এরকম কোনো কারণ ঘটে তাহলে অবশ্যই তারা একটা না একটা ব্যবস্থা হবে। আর ওনার তো যেহেতু ভিসা থাকবে, আগে যেমন একটা সময় নিয়ম ছিল যে ভিসা আসার পরে প্রেজেন্ট করার পর থেকে ওনাদের ভিসা আপনার কাউন্ট হতো, এখন এটা হয় না। তো যেটা হবে যে উনি যদি কোনো কারণে প্রবলেম হয়, উনি অবশ্যই হাই কমিশনের সাথে যোগাযোগ করবেন এবং করে উনি এ ব্যাপারে তাদেরকে ইনফর্ম করবেন, কারণ এটা সারা ওয়ার্ল্ড জুড়ে এটা একটা সমস্যা। তারা অবশ্যই এই সমস্যা নিয়ে তারা দেখবে। তবে আপাতত আমি মনে করি না যে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার। হ্যালো কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? কলার, আপনি টিভি ভলিউমটা ডাউন করে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি, আমরা আছি ভালো। আমার একটা প্রশ্ন হলো, ওই যে আপনার 10 বছর রোডে আর কি আমরা আছি,
জি ওই জি যে এখন তো কাজ কামের অবস্থা খুব খারাপ, আওয়ার টাওয়ার একদম কমে গেছে। জি ওই যে আমরা আমার কার্ডের পিছে তো নো রিক্রুট টু পাবলিক ফান্ড, এগুলা কি এখন পর্যন্ত চালু আছে যে উঠাইতে পারবো? আপনি এখনো অ্যাপ্লাই করতে পারেন, ওর জন্য প্রেসক্রাইব ফর্ম আছে, সেই ফর্মটা অনলাইনে করে অনলাইনে আপনি অ্যাপ্লাই করে দেবেন। তারপরে 10 দিনের ভিতরে আপনাকে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে। এটা সাবমিট করার পরেই ওরা একটা ডিসিশন দেবে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এখনো অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এবং কতদিন লাগবে আর কি এটা সাকসেসফুল হতে? এটা এটা আপনি ডকুমেন্ট সাবমিট করার পরে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি ডিসিশন পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনারা আছেন ভালো? জি আমরা আছি ভালো, থ্যাংক ইউ আপনাকে আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আপনার প্রশ্নটা করুন। জি আমার প্রশ্ন হলো ভাইয়া, আমি আমি আমার ইউরোপিয়ান ন্যাশনাল, আমি রিসেন্টলি 2020 তে সেটেলমেন্ট জি 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 তাই আমার প্রশ্নটা হলো আমার এক ছেলে 2080 তে জন্ম হয়েছে, এখন কি সে কি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে? ন্যাশনালাইজেশন উনি যেটা করতে পারবেন, কোন ফর্মটা উনি করতে পারবেন রেজিস্ট্রেশন। জি উনি রেজিস্ট্রেশন করবেন এমএন ফর্ম দিয়ে। সরি কি ফর্ম ভাইয়া? এমএন ফর্ম দিয়ে উনি রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। ইউরোপিয়ানের ডিপেন্ডেন্সি আনতে এখন কি আপনার ইনকাম দেখাইতে হয়? ইউরোপিয়ানদের কোনো ইনকাম দেখাতে হয় না, খালি রিলেশনশিপ দেখাতে হয়। এখন রিলেশন দেখাইলে হবে না? জি, রিলেশন দেখাতে হবে। জি, আপনি যদি জি আপনি কার জন্য অ্যাপ্লাই করবেন? ফাদার। হ্যাঁ, ফাদারের জন্য অ্যাপ্লাই করলে দেখাতে হবে ফাদার আপনার উপরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিলেন। আর যেহেতু আপনি সেটেল আছেন, আপনার আর কিছু দেখাতে হবে না, খালি ডিপেন্ডেন্সিটা দেখালেই হবে। ঠিক আছে ভাই। আর ওই যে ওনারা কি যদি এদিকে মানে আমি ওনারা কি ডিসেম্বরের ভিতরে আসলে কি পুরানো আইনে পড়বে নাকি নতুন? আপনি যদি অ্যাপ্লিকেশন করে দেন 31শে ডিসেম্বরের আগে, তাহলেই ওনারা পুরনো আইনে পড়বে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রয়েছে ভাই একটা বিষয় একটু হালকা যদি আপনি একটু আরো ডিটেইলস বলেন, যে রেজিস্ট্রেশনের যে বিষয়টা যেটা বললেন, সেটা অন্যদের সাথে ওনার ডিফারেন্সটা কোথায়? ওনাকে কেন রেজিস্ট্রেশন করতে হবে? কারণ ওনার বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ নয়। জি, যখন ওনার সেটেলমেন্ট অলরেডি হয়ে গেছে, জি, তাহলে সেই ক্ষেত্রে শুধু উনি রেজিস্ট্রেশন করলেই ওনার হয়ে যাবে। ওনার যদি হতো যে উনি সেটেল হওয়ার পরে বাচ্চা জন্ম হয়েছে, জি, তাহলে বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ হলো। জি জি, এক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। কলার, আপনি আমাদের শুনছেন? আমাদের সাথে কথা বলুন। হ্যালো কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া, কেমন আছেন? একটু আপনার প্রশ্নটা করুন তাড়াতাড়ি। জি ভাই, আমার প্রশ্ন হলো, গতকালকে আমার একটা কোর্ট ছিল, কোর্টে যাওয়ার পরে কুমু বিশ্বের সলিসিটার আসে নাই। এখন কি কোড ভাইয়া, কি কোড ছিল আপনার? কি অ্যাসাইলামের কোর্ট ছিল। জি ধন্যবাদ। এখন কুমু বিশ্বের সলিসিটার না আসায় 2000 কোর্ট ক্যান্সেল করে এবং সে করতে রাজি হয় না। এখন আমার কি করা উচিত? তারা যে দেখাইছে যে তারা সলিসিটার এগুলো উমবিশ্বর সিটি পাইছে 2-3 লাগে, বাট আমার সলিসিটার আসছে 9 তারিখ। আমার যে প্রুফ আছে, কিন্তু যদিও কথা মানে শুনছি না, তার চেঞ্জ করে দিচ্ছে। না সরি, আপনার কি হিয়ারিং অ্যাডজন হয়ে গেছে? জি জি, অ্যাডজন হয়ে গেছে, তাহলে আপনার নতুন ডেট দেবে। নতুন ডেট দিলে সেই ডেটে আপনার হিয়ারিং হবে। বাট এখন হোম অফিসের সলিসিটার না আসায়, হ্যাঁ, হোম অফিসের সলিসিটার না আসাতে তো জাজ সাহেব তো আর আপনি হিয়ারিং কন্টিনিউ করে নাই। যদি উনি হিয়ারিং কন্টিনিউ করতেন, তাহলে জাজ সাহেব একটা ডিটারমিনেশন দিতেন। যেহেতু উনি অ্যাডজন করেছেন, তার মানে উনি মনে করছেন যে কেসটা এত ইম্পর্টেন্ট যে হোম অফিসের লয়ারের প্রেজেন্ট থাকা উচিত। সেই জন্য উনি আরেকটা ডেট দেবেন, সেই ডেটে হোম অফিসের লয়ার আসবে, তারপরে আপনার হিয়ারিং হবে। এটার জন্য আমার আর কিছু করার নাই। আপনি কি চাচ্ছেন? আপনি কি মনে করছেন যেটা কি হবে? না, এটা তো আমার সলিসিটার চাইছিল কন্টিনিউ করতে, তারপরে বলতে যে আমার ক্লায়েন্টকে তো অনেক খরচ করে বা এগুলা। জি, এটা আসছে, এটা হলেও হোম অফিস তারা যেটা হয়, তারা যেহেতু অনেক সময় অনেক বেশি বিজি থাকে, আর এখন তো করোনার একটা এক্সকিউজ আছেই,
এটার জন্য আপনি আমার মনে হয় না আপনি কোনো ধরনের কস্ট কোনো কিছু হোম অফিস থেকে আপনি নিতে পারবেন। এবং যার যেখানে নিজে স্বতঃপ্রণোদিত হয়ে যার যেহেতু এখানে অ্যাডজর্ন করেছে, আমার তো মনে হয় না যে হোম অফিস কোনো অ্যাডজর্নমেন্টের রিকোয়েস্ট পাঠিয়েছিল। যার যেহেতু নিজে মনে করেছে এটা অ্যাসালাম কেস, কমপ্লিকেটেড কেস, উনি মনে করেছেন যে উনি হোম অফিস প্রেজেন্ট না করবেন। তারা বলতে রাত্রে ইমেল দিয়েছে, তারা 2 দিন আগে ফাইল পাইছে। না আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমার তো মনে হয় হোম অফিস কোনো প্রেয়ার দেয়নি যে আমরা অ্যাডজর্নমেন্ট চাচ্ছি, আমরা ঘরে হাজির হতে পারবো না। জাস্ট স্বতঃপ্রণোদিত হয়ে তারা ফাইলছে হোম অফিসে, জাজ স্বতঃপ্রণোদিত হয়ে জাজ নিজে, এটা জাজের এই রাইটটা আছে, তিনি ইচ্ছা করলে প্রসিড করতে পারেন, ইচ্ছা করলে তিনি প্রসিড না করে। কিন্তু হোম অফিস পাইছে ওটা লাগবে। ভাই আমি কি বলি আর আপনি কি বলেন না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই জাজ সাহেব নিজে এই সিদ্ধান্ত নিয়েছেন যে উনি কেসটা হিয়ারিং করবেন না, তো সেখানে তো আসলে আপনার আর কিছু বলার থাকে না। উনি যদি মনে করেন আমি হোম অফিসকে আরেকটা সুযোগ দেবো, হোম অফিস আসুক। আরও মনে রাখবেন হোম অফিস না আসলেও তারা জাজ সাহেব কিন্তু কেসটা পড়ে হোম অফিসের কাগজপত্র দেখে উনি ইচ্ছা করলে কিন্তু আপনার পক্ষে কিংবা বিপক্ষে দুদিকেই উনি কিন্তু রায়টা দিতে পারতেন। উনি মনে করছেন যে বিচারের স্বার্থে দুই পক্ষেরই কোর্টে হাজির হওয়া উচিত, এটা উনি কিন্তু করতে পারেন। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে আপনি আপনার লয়ারের সাথে আরো ডিটেলস টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে কল করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ আপনি আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হইলো, আমি এটা ডিভোর্সের লাগি অ্যাপ্লাই করছিলাম। কিসের জন্য ভাইয়া? ডিভোর্স সার্টিফিকেটের লাগে। জি জি কোর্টে সলিডারের মাধ্যমে। জি। এবং এই ডিভোর্স সার্টিফিকেটের একটা লেটার দিছে, ফার্স্ট একটা লেটার দিছে, আর তো লেটার দেয় না, ওর অপেক্ষা করতাম কি করবো। ও ছেলে সাইন করিয়ে দিয়েছে যে ছেলে দিত ডিভোর্স দিতে সাইন করিয়ে দিয়েছে। জি জি। কি দিছেন? ডিভোর্স সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করছেন, উনি সাইন করে দিয়ে দিয়েছে আদার পার্টির। রাজা ভাই আপনি প্রসেসটা বলুন। না না আপনি তো আমি কিছুই বুঝতে পারছেন। আপনি ডিভোর্স দিয়েছেন, তো আপনি ডিভোর্সের কি সাবমিট উনি দেন নাই, ওনার ছেলে দিছে। আপনার ছেলে ডিভোর্স দিছে না ভাইয়া? আমার মেয়ের ডিভোর্স দিছে। ও মেয়ে ডিভোর্স দিছে। জি আচ্ছা, মেয়ে ডিভোর্স দেওয়ার পর কি আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, তাই তো? তারপর আপনি কি পেয়েছেন? আমি করার পরে ও ছেলে সাইন দিয়ে আর কোর্টে আইছে, কোর্টে লেটার দিছে আর কি, ওয়েট করা লাগে, তার আর একটা নেক্সট একটা লেটার দিবে। না আপনি কি লেটার দিয়েছেন বললে হবে না। যেটা আমার যেটা বুঝতে চাচ্ছি যে আপনার যিনি যার বিরুদ্ধে ডিভোর্স করা হয়েছে তিনি কি অ্যাকনলেজ করেছেন, তিনি কি বলেছেন যে তিনি ডিভোর্স পিটিশন পেয়েছেন? আচ্ছা, তিনি কি বলেছেন তিনি কন্টেস্ট করবেন নাকি তিনি অ্যাপ্লিকেশনটা মেনে নিচ্ছেন? না, ও ছেলে তো সাইন করে দিয়েছে। সাইন করে দিয়ে উনি কি বলেছেন উনি ডিভোর্সটা মেনে নিচ্ছেন নাকি উনি ফাইট করবে, কি বলতেছে? হ্যাঁ, মেনে নিয়েছে। এখন যেটা হবে আপনার এই আগামী কয়েক মাসের মধ্যে কোর্ট থেকে একটা ডিগ্রি নাইসা ইস্যু হবে। ডিগ্রি নাইসা ইস্যু হওয়ার পরে তারপরে তারা ডিগ্রি অ্যাবসলিউট করবে। এখন আপনাকে ওয়েট করতে হবে ডিগ্রি নাইসার জন্য। একটা লেটার, ফার্স্ট একটা লেটার দিছে তো কোর্টে। কি লেটারে কি বলেছে? লেটার ওয়েট করা লাগে, নেক্সট একটা করতে হবে, নেক্সট একটা লেটার স্যার। হ্যাঁ, তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে এবং আপনি আপনার সলিসিটরকে বলতে হবে আপনি এখন ডিগ্রি নাইসাইড জন্য ডকুমেন্ট ফাইল করতে হবে। আপনার কি কোনো সলিসিটর আছে নাকি আপনারা নিজেরা কাজ করছেন? না, আমার সলিসিটর আছে। জি, তাহলে সলিসিটর সাহেব দেখবেন, উনি বলছেন যে ফার্স্ট মাস অপেক্ষা করা লাগে। কিন্তু তাহলে আপনার তাহলে কি এটা কি মানে আপনার কি সমস্যা? আমি তো এখনো ভাই আপনার প্রশ্নটাই বুঝলাম না। এইটা কি করা হইব না, এটা কোর্টে ইমেল করা হইব নিজে, এটা জমা দিবা করে ওকে। তা আপনার সলিসিটর তো বলেছে আপনার 1-1.5 মাস টাইম লাগবে, তাহলে এখানে আপনার ইমেল করার কি আছে ভাইয়া? আমি তো অপেক্ষা করি তো লেট তো ভাইয়া, এটা ঠিক বাংলাদেশ না যে আপনি চাইলে তালাক মুখ দিয়ে বলে দিলেন তালাক হয়ে গেল। এটা এভাবে হয় না। একটা ডিভোর্সে মিনিমাম 6 মাসের মতো সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে 2 বছরও লাগতে পারে। 2 বছর লাগে, বাট সে সাইন না দিলে এই তো ছেলে তো সাইন করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু দিলেও আপনার পুরো প্রসেসে অনেক লম্বা সময় লাগে। আমরা ধরে নিই অ্যাভারেজ টাইম হচ্ছে 6 মান্থস। এখন আপনার সলিসিটর তারা ডকুমেন্ট ফাইল করবে ডিগ্রি নাইসাইড জন্য।
ঠিক আছে, তারা বলবে যে যেহেতু তারা এখন কন্টেস্ট করছে না, আমরা যেন ডিগ্রি নাইসাই পাই। ডিগ্রি নাইসাই পাওয়ার পরে তখন প্রপার্টি বা মেনটেনেন্স এসব নিয়ে ডিসকাশন হবে। যদি প্রপার্টি বা মেনটেনেন্স কোনো ইস্যু না হয়, তবে তাড়াতাড়ি আপনি ডিগ্রি অ্যাবসলিউট পেয়ে যাবেন। আচ্ছা, ওকে ভাইয়া। কলার আপনাকে ধন্যবাদ। আর রেজা ভাই, যেটা হয় সাধারণত আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনার লয়ার হয়তো ওনাকে বলেছেন যে এটা 3 মাসের মধ্যে সলভ হয়ে যাবে। এখন ওই 3 মাস তো শেষ হয়ে 6 মাস শেষ হয়ে গেছে, এই জন্য উনি হয়তো একটু টেনশনের মধ্যে আছেন, এরকম না না, আসলে আসলে যে জিনিসটা হয় কি, আমরা যেটা এখানে বুঝতে পারি না সেটা হচ্ছে যে এই দেশে এখন যেটা হচ্ছে ডিভোর্স, তুমি জানো যে ম্যাক্সিমাম ডিভোর্স কন্টেস্টেড হয় না। জি, কন্টেস্টেড না হওয়ার কারণে এটা সাম সর্ট অফ এ কল সেন্টারের মতো একটা ব্যবস্থা আছে, সবগুলি একই জায়গায় পাইল আপ হচ্ছে, পাইল আপ হয়ে। তুমি যদি বলো আমি কন্টেস্ট করব, তখন এটা একটা লোকাল ফ্যামিলি কোর্টে অ্যালোকেটেড হচ্ছে। তো ফলে ন্যাচারালি অনেকগুলো অ্যাপ্লিকেশন যাওয়ার জন্য ওই কল সেন্টারে বা কল সেন্টার যেটা আমি বলতে ডিভোর্স সেন্টার, ডিভোর্স সেন্টারে একটা কিউএ তারা পড়ে যাচ্ছে, জ্যাম হয়ে গেল। জি, এবং আমরা জানি যে অনেকেই এখন কিন্তু কাজ করছে ফ্রম হোম। জি, তো বাসায় বসে কাজ করার জন্য অবশ্যই আরো বেশি সময় লাগছে। জি, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, যেহেতু ওনাদের অপর পক্ষ যেহেতু কন্টেস্ট করছে না। জি জি, এক্স্যাক্টলি। যে কলার আমরা কি আশ্বস্ত করতে পারি যে ইউ আর ইন রাইট ট্র্যাক? হয়তো আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনার সলিসিটার, যিনি সলিসিটার আছেন, হি ইজ দ্য বেস্ট পারসন নাও টু অ্যান্সার ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারে। নেক্সট কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটা করুন। প্রশ্নটা, আমি দেশে বাংলাদেশে বিয়ে করছি, আমার প্রথম স্ত্রী ডিভোর্স দেওয়ার পরে আমার একটা বাচ্চা আছে, ওকে ওদিকে নিয়ে আসছি। এখন আমার ওয়াইফকে আনতে চাই, এখন তো কোভিড-19 কামটাম কিছু নাই, এখন কি করবো ভাই? আপনার কামটাম নাই, সেটার জন্য আসলে কোনো এক্সামশন নাই। এক্সামশন যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি ফার্লোতে থাকেন, ফার্লোতে থাকলে ফার্লোর 80%কে তারা 100% গুনে নেবে। আর মার্চের আগে যদি আপনার কাজ থেকে থাকে, তাহলে মার্চের পিছনে 6 মাস যদি ইনকাম থেকে থাকে জব থেকে, তাহলে সেই 6 মাসের ইনকামটা তারা দেখবে। যদি আপনি সেলফ এমপ্লয়েড হন, তাহলে তারা লাস্ট কমপ্লিটেড ইয়ারের তারা ট্যাক্স রিটার্ন দেখবে। আর যদি আমি মাস 8 থেকে মাসে কেজি পাইতেছি, এখন তো কাজ করে গেছিল, কাজ ছিল না আমার। এখন কোভিড-19 কি আমাদের কোনো এটার জন্য কাজ নাই, কোভিড-19 এর কোনো কাজ নাই। ওই যে বললাম, দুইটা দেখতে হবে মার্চের আগের অবস্থা কি ছিল। সেটা মার্চের আগে কি আপনার কাজ ছিল, তখন কি আপনি ইনকাম করতেন, সেটার পরে তারা ক্যালকুলেট করবে। মার্চ থেকে পিছনে সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বর টু মার্চ, সেপ্টেম্বর 2019 থেকে মার্চ 2020 পর্যন্ত তারা দেখতে পারে, যদি আপনি দেখাতে পারেন। এবং যদি আপনার তখন জব না থাকে, তখন আপনাকে এটা দেখতে হবে। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে রিকোয়েস্ট করব আপনি আপনার নিজস্ব সলিসিটর যিনি আছেন তার সাথে ডিটেইলস এই বিষয়ে কথা বলবেন। আমরা সবকিছু অ্যান্সার আপনাকে হয়তো দিতে পারি না। আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আমাদের এই প্রোগ্রাম আপনারা অনেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফেসবুকের মাধ্যমে লাইভের সুযোগের কারণে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আশা করব আপনারা যদি কোনো রিলেভেন্ট প্রশ্ন থাকে অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ফ্যামিলি লিটিগেশন সংক্রান্ত, আপনারা আমাদের ফেসবুক লাইভ পেয়ে কোশ্চেন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের আজকের প্রোগ্রামে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন বিষয়ক বিভিন্ন প্রশ্ন উত্তর এবং বিভিন্ন সাজেশন দিয়ে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন, যিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সলিসিটর, বাঙালি কমিটি অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আমরা ওনার কাছে চলে যাব প্রথমে কিছু আপডেট নেওয়ার জন্য। এর আগে আমরা যেটা বলছি সেটা হচ্ছে, আমরা দেখছি যে আপনারা অনেক সময় প্রশ্ন করেন এবং প্রশ্ন করার জন্য আমাদের একটু লম্বা সময় নিয়ে নেন। আমরা আবারও রিকোয়েস্ট করব আপনারা আগে আপনাদের প্রশ্ন একটু প্রিপেয়ার করে রাখবেন এবং যখনই প্রশ্ন করবেন লাইভে স্টুডিওতে অবশ্যই আপনাদের টিভি ভলিউমটা ডাউন করে রাখবেন।
রাজা ভাই আমরা একটু দুই একটা একটু আপডেট দেওয়ার আগে আমাদের বোধহয় একটু আমেরিকান ইলেকশন নিয়ে কথা বলা দরকার। সেটা তো অবশ্যই অবশ্যই, কারণ এটাতে বিশ্বে কি প্রভাব পড়বে এবং আইনের ব্যাপারে। আমি কিন্তু ট্রাম্পের পক্ষে লড়ার জন্য রেডি। ট্রাম্পের এখন দেখা যাচ্ছে আজকে সকালেই ট্রাম্প প্রথমবারের মতো একটা ইন্ডিকেশন দিয়েছে, কালকে রাতে মানে যেটা আজকে সকালে দেখলাম আর কি, ঘুম থেকে উঠে যেটা দেখলাম যে সে বলতে যাচ্ছে যে হয়তো নতুন প্রশাসন তার নাম হতে পারে। আরেকটা বলছে যে জানুয়ারি আসলে বুঝে যাবে কে থাকবে হোয়াইট হাউসে। তবে যেটা আমি আবার আজকে দেখলাম, সকালেই দেখলাম যে সে বোধহয় 2024-এর ইলেকশন করার চিন্তা ভাবনা করছে। যাই হোক, এটা বেশ হাড্ডি লড়াই হচ্ছে এবং অনেকেই বিস্মিত হয়েছেন যে ট্রাম্প সাহেব এতটা ভোট পেয়েছেন এবং সেখানে অনেক কিছু। তো আমাদের যেটা ব্যাপার, আমরা তো আসলে আমেরিকা তো আমাদের দেশ নয়, আমরা ব্রিটেনে আমরা থাকি এবং বাংলাদেশ, ব্রিটেন এবং বাংলাদেশ দুটোই আমাদের কাছে আসলে নিজেদের দেশ আমরা বলি। কিন্তু কেন হচ্ছে যে বিশ্বে এটার কি প্রভাব পড়বে, এবং যেহেতু আমাদেরই অনেক বাংলাদেশিরা আমেরিকাতে থাকেন, অনেকে যেতে ইচ্ছুক, সেজন্য ইমিগ্রেশন পলিসিটা আমাদের সবার কাছে একটা বিরাট ব্যাপার। আমরা দেখেছি যে ট্রাম্পের সময় অনেক রেস্ট্রিক্টিভ পলিসি ছিল, উনি চেইন ইমিগ্রেশন বন্ধ করেছিলেন, মেক্সিকোতে বিরাট বর্ডার, এমনকি উনি বাচ্চাদেরকেও আলাদা করেছিলেন এবং যে নানা ধরনের যে সমস্ত পলিসিগুলি ছিল উনি বন্ধ করেছিলেন। বাইডেন কিন্তু বলে, এবং যেটা বলা হয়েছিল যে ট্রাম্প সাহেব যে ধরনের ব্যবস্থা নিয়েছেন ইমিগ্রেশন, এটা এক প্রেসিডেন্টের আমলে এত সম্ভব না। উনি 400-র বেশি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন সব ইমিগ্রেশনকে করা করেছেন। রাজা ভাই, কিন্তু আপনি যাই বলেন ট্রাম্পের আমার সাইনটা কিন্তু আমার খুব পছন্দ, বিগ সাইন। যাই হোক আর কি, তো জো বাইডেন কিন্তু বলেছে যে ট্রাম্প যা করেছেন সবই তিনি রদ করে দেবেন এবং উনি ফিরিয়ে আনবেন। এবং এর আগে ওই যে একটা বিষয় ছিল, ভাই আমাদের তো ডেমোক্রেটরা হচ্ছে যে আপনার সিনেটেও তাদের মেজরিটি আছে এবার, এবং জানুয়ারিতে মনে হয় আরেকটা সিনেট ইলেকশনও ডিউ রয়ে গেছে। যেটা আমি এখানে বলতে চাচ্ছি এটা একটু ইন্টারেস্টিং, আমি এটা বলার লোভ সামলাতে পারছি না। 302 আর 213 না, 302 আর ওটা হচ্ছে 232 না, ওটা 236 আর 302। ওকে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে ডাকা বলে একটা প্রোগ্রাম ছিল, ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল, যেটাতে ওবামার একটা পলিসি 2012-তে, যেখানে বলা হয়েছিল যে কেউ যদি বাচ্চা অবস্থায় আমেরিকাতে আসে তবে তাকে না পাঠায়ে তার ডিপোর্টেশন বা রিমুভালটা ডিফার করে তাকে 2 বছরের কাজকাল অনুমতি দেওয়া হবে, এটা রিনিউ করা হবে, করতে করতে একটা পর্যায়ে সেটেলমেন্ট হবে। এটাকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব কিন্তু এটাকে উনি ফেস আউট করার প্ল্যান করেছিলেন। যাই হোক, আরো যেটা হয়েছে যে অনেকগুলি মুসলিম কান্ট্রিতে, মনে করছেন যে এটাকে অনেকের বদদোয়াও আছে এখানে। না, আমি তো তোমার কুসংস্কার বিশ্বাস করি না। আমি যেটা বলতে চাচ্ছি যে পুরো কথাটা শেষ করি, সেটা হচ্ছে এই যে আমাদের বাইডেন সাহেব অনেক ভালো ভালো কথা বলে আসছেন। উনি বলেছেন যে উনি আসার পরে 100 দিনের ভিতরে কোনো রকমের কোনো ডিপোর্টেশন হবে না। ঠিক আছে, 100 ডেজের মধ্যে উনি বলেছেন যে কি হবে, এই যে ডেফার যে রিমুভালটাকে, এটাকে উনি আরো কাজ করবেন, যেগুলো ব্যান যেগুলো আছে ব্যানগুলো উনি তুলে দেবেন। কিন্তু এই ক্ষেত্রে ওনার যিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমলা হারিসের পলিসি কিন্তু ভালো করে দেখতে হবে। কারণ জো বাইডেনের যেহেতু ওনার বয়স হয়েছে, উনি এখন 78 হবেন, এই 20 নভেম্বর ওনার বয়স হবে 78। এবং যদি তার যদি কোনো কিছু ঘটে যায়, আমরা এটা চাই না, আমরা দোয়াও করি না, তাহলে কিন্তু কমলা হারিস, তুমি জানো আমেরিকাতে কিন্তু কোনো রি-ইলেকশন হয় না, সাথে সাথে কিন্তু ভাইস প্রেসিডেন্ট এইটা নিয়ে নেয়। ফলে কমলা হারিসের প্ল্যানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার কিন্তু প্রোগ্রামে আছে যে 11 মিলিয়ন মানে 1 কোটি 10 লক্ষ ইলিগাল ইমিগ্রেন্টকে তিনি নাগরিকত্ব দিয়ে দেবেন। ভেরি গুড, এটা একটা বিরাট ব্যাপার। এবং বিভিন্ন ফ্যামিলি ভ্যালু অনেক কিছুর উপরে তিনি জোর দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে যে অনেক সময় যখন এই ধরনের বিভিন্ন পলিসিগুলো আমরা দেখি, অনেক সময় আমরা বলি যে ইট ইজ টু গুড টু বি ট্রু। এটা হচ্ছে ভেরি আনলাইকলি টু বি লাইক। এখন আমরা চাই মানে যদি এখানে 1 কোটি 10 লক্ষ, তার মধ্যে নিশ্চয়ই আমাদের অনেক বাংলাদেশিও থাকবে। অবশ্যই তারা যদি ওখানে থাকার সুযোগ পায়, এটা একটা বিরাট একটা ব্যাপার হবে। এবং বিভিন্ন ধরনের যে সমস্ত রেস্ট্রিকশন, যে পলিসি তারা নিতে চাচ্ছে, যদি এরকম করে তাহলে ইট উইল বি এ ভেরি ফ্রেন্ডলি কান্ট্রি। আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড পলিটিক্সের কি প্রভাব পড়বে। আমার সাথে আমার কিছু ক্লাসমেট যারা আমেরিকাতে সেটেল, খুব ফেসবুকে তুমুল আলোচনা হচ্ছিল, তারা ভেরি হ্যাপি
এবং তারা বলেছে, আমি তাকে বলেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে বাইডেন সাহেব, তারা বলছে যে বাইডেন আসলে আমেরিকা আবার তার পাস্ট গ্লোরি ফিরে পাবে। তা আমার কাছে যেটা মনে হয়েছে, আমেরিকার গ্লোরি মানেই হচ্ছে যুদ্ধ। জি, যুদ্ধ ছাড়া ওয়ার্ল্ড সিনারিওতে আমি জানি না, আমাকে অনেকেই হয়তো এভাবে নিন্দা জ্ঞাপন করতে পারেন, আমি কিন্তু মানে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে আমেরিকার গ্লোরি মানেই হচ্ছে পৃথিবী থেকে বোম মারা, একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা, এবং সবসময় যারা এক নায়ক এবং ডিসপোর্টদের ফ্রেন্ডশিপটা করা। জি, এছাড়া কিন্তু আমি আমেরিকার কোনো গ্লোরি আমরা দেখি না। জি, সেই হিসেবে ব্রিটেনের হয়তো কিছু গ্লোরি আছে, কিন্তু আমেরিকান নাই। এখন জো বাইডেন যদি আবার যুদ্ধ শুরু করে দেয়, অন্তত ডোনাল্ড ট্রাম্প গত 4 বছরে কিন্তু নতুন করে কোনো যুদ্ধ শুরু করেনি। জি, উনি আফগানিস্তানে পিস, হুমকি দিয়েছে, কিন্তু উনি আফগানিস্তানেও শান্তি, actively মধ্যপ্রাচ্যেও যুদ্ধে শান্তি, কোরিয়ার সাথেও শান্তির ব্যাপারে উনি সচেতন করেছেন। বাইডেন কি করবে জানি না, আমি পত্রিকাতে দেখলাম বাইডেনের নাকি ওয়ান অফ হিজ এজেন্ডা আছে যে এরদোগানকে পাওয়ার থেকে সরানো। তো সেটা তো অবশ্যই এটার এফেক্ট হবে, এটা একটা ইফেক্ট হবে। তো আমরা জানি না, আমরা ভালো হোক এটা আশা করি। আর ছোট্ট করে একটু বলে রাখি, কানাডা কিন্তু তারা নতুন ইমিগ্রেশনের ডোর খুলেছে। তারা মোট 3 বছরে 12 লক্ষ লোক নেবে। 12 লক্ষ লোক নেবে। এই বছরই তারা 4 লক্ষ লোক নেবে। 67 পয়েন্ট স্কোর করতে পারলে যাওয়া যাবে। এবং এখানে কিন্তু জবের অফারটা ইম্পর্টেন্ট না, পয়েন্ট স্কোর করতে পারলে মাইগ্রেশন হবে। তো এই যে এটাও কিন্তু আমাদের অনেকেই যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন, এডুকেটেড লোক যারা আছেন প্রফেশনাল, ওদের জন্য ভালো একটা ডোর ওপেন করে দিচ্ছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরে ফিরে এসে কিছু ইমিগ্রেশন আমরা অবশ্যই আরো কিছু আপডেট আপনার কাছ থেকে নিব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানে। আমরা ইতিমধ্যে বিশ্ব রাজনীতি নিয়ে কিছুটা আলোকপাত করেছি, যেটা আমরা বারবার বলে আসছি যে আলোচনা থেকে আমরা আমাদের কমিউনিটি উপকৃত হয়, আমাদের জনগোষ্ঠী উপকৃত হয় অ্যাজ এ হোল, সেই বিষয়টাই শুধু আমরা আলোচনা করি। আমরা চলে যাব আমাদের প্রশ্ন উত্তর পর্বে আবারও। আমরা দেখছি যে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে কে আছেন লাইনে। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিস্টার কেমন আছেন আপনি? আপনার প্রশ্নটা করুন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা ভালো আছেন? জি, আমরা আছি ভালো। জি, আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে আমি 10 ইয়ার স্কুলে লিগেল হইছি। জি, সরি 10 ইয়ার্স রুটে আছে ভাই। 10 ইয়ার্স রুটে আপনি আছেন, আপনি কি দেখায়, আপনার স্বামী নাকি বাচ্চা? না, আমি ডোমেস্টিক ভায়োলেন্স হইছি। আমার ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি 10 ইয়ার কেন পেলেন? আপনাকে তো ডোমেস্টিক ভায়োলেন্সে সেটেলমেন্ট দিয়ে দেওয়া উচিত। জানি না ভাই, এখন তো আর এখন কিছু, এখন আমার একটা বাচ্চা ব্রিটিশ, আর বাদের একটা বাচ্চা আমার লগে তারও 10 ইয়ার্স রুলে। এখন আমি 2021 জানুয়ারি এক্সটেনশন করাইতে হইলে কিতা আরবার আমার বাচ্চারও আমি করাইতাম নি। আর 2023 আমি ইনডিফিনিট লিভ দিয়ে অ্যাপ্লাই করবো, আমার বাচ্চারও কিতা ইনডিফিনিট লিভ করতাম নি। আর আমি যদি 2021 আমারটা করি, আমার বাচ্চারটা করি না, আমার কোনো প্রবলেম হইব নি বা আমার বাচ্চার কোনো প্রবলেম হইব নি? আপা, আমি আসলে আপনার পুরো জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। আপনি এই 10 ইয়ার রুটে ভিসা পেলেন কবে? 2013-তে? জি, আমি আমারও 2021 লাস্ট সারা, 23 ইনডিফিনিট লিভে লাগি সারা। আমি অলরেডি আপনি আমাকে, আমি যেটা জিজ্ঞেস করি ওটা বলেন। আপনাকে 2013-তে তারা 10 ইয়ার রুটে আপনাকে ভিসা দিল? জি না, আমি 11 লিগেল হইছি। 2011-তে আপনি ভিসা পেলেন? জিও। এবং আপনাকে 10 ইয়ারের রুটে দিল? জিও। কিন্তু আপনার 2011-তে আপনাকে কেন 10 ইয়ার রুটে দিল? তখন তো 10 ইয়ার চালুই হয় নাই। 11 না 12 জানি না। আমার মনে হয় আপা, আপনি যেটা করেন, আমাদেরকে অ্যাডভাইস করতে গেলে আমাদেরকে পূর্ণ জানতে হবে। আপনি নিজে আপনার কাগজটা একটু দেখেন, কারণ 10 ইয়ার রুটের এই সিস্টেমটা চালু হয়েছে 2012 9 জুলাইয়ের পরে। আমার যতদূর বিশ্বাস, আপনি ডোমেস্টিক ভায়োলেন্স আপনাকে দেয়নি, আপনি হিউম্যান রাইটস রুটে আপনি পেয়েছেন, এবং এটা 2012-র পরে আপনি পেয়েছেন, সেজন্য আপনি 10 ইয়ারের রুটে আপনি যাচ্ছেন। এই জন্য আমার মনে হয় আপনি যখন ওইখান থেকে যখন আপনার 10 ইয়ার হবে, তখন আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন। সেই সেটেলমেন্টের সময় আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগবে কিনা, লাইফ ইন ইউকে লাগবে কিনা, এটা আমরা কেউ জানি না। কারণ 2022-এর আগে তারা আমাদেরকে জানাবে না যে 10 ইয়ার রুটের সেটেলমেন্টে তারা কি কি রিকোয়ারমেন্ট আছে, আমরা এখনো জানবো না। আমি জানতাম চাইলাম না ভাই, আমি 2021 এক্সটেনশন করাইতাম। জি, 4 নম্বর বার। এখন আমার বাচ্চাও আমার সাথে একটা আছে, আমার বাচ্চা 2 বার এক্সটেনশন করাইছি, তার বর্তমানে বয়স এখন 6।
এখন আমি চাইলাম যে আপনার বাচ্চার জন্য যদি আপনি এক্সটেনশন না করেন তাহলে আপনাকে চিঠি দিয়ে জানাবে বাচ্চা কেন অ্যাপ্লিকেশন করে নাই। আপনি আগে পেপার অ্যাপ্লিকেশন করেছেন, এখন অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে। তো অনলাইনে তারা বলবে তোমার কোন কোন বাচ্চা তোমার সাথে অ্যাপ্লাই করছে। আপনি যখন ওই বাচ্চার নাম দেবেন না, তারপর তারা লিখবে তোমার নন অ্যাপ্লাইং বাচ্চা কে আছে। তো যখন আপনি বলবেন আমার এই বাচ্চা অ্যাপ্লাই করছে না, তখন তারা জানতে চাইবে তোমার এই বাচ্চা কেন অ্যাপ্লাই করছে না। তো আপনি কিন্তু আপনার কাগজগুলো দেখেন, কারণ আমি ঠিক আপনার বুঝতে পারছি না যে আপনি কোথায় কিভাবে আপনি 2 বার বা 3 বার এক্সটেনশন করলেন এবং ডোমেস্টিক ভায়োলেন্সে আপনি পেলে আপনি কেন সেটেলমেন্ট পেলেন না, সেটাও কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় যে যারা বোঝেন এমন কাউকে আপনি কাগজগুলো পড়ান, ঠিক আছে। আর আপনি যদি 2021 বা 22 সেটেলমেন্টে, আপনি তো 21 অবশ্যই সেটেলমেন্ট আপনি পাবেন না, কারণ 2022 9 জুলাইয়ের আগে কারোরই সেটেলমেন্ট হওয়ার কথা নয়। আমার 23 আমার সলিসিটারে বলছে 21 এক্সটেনশন করাইয়া 23 তে আমি সেটেলমেন্ট 23 তে যখন আপনি করাবেন তো তখন আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে কিনা আমরা জানি না। তা আপনার এখন থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া উচিত। প্রস্তুতি না নিলে 10 ইয়ারে যদি কেউ সেটেলমেন্টে না যায় তখন ফার্দার লিভ হবে কিনা এরকম কিন্তু কোনো প্রভিশন আমাদের কাছে কিন্তু জানা নাই। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। এর আগে একটা আমরা দর্শক আপনারা যারা অনেকে কিউতে আছেন, আপনারা চাইলে আমাদের ফেসবুক যে লাইভ আছে সেই লাইভে আপনারা আপনাদের কোশ্চেনটা রেইজ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের নাম ধরে আপনাদের প্রশ্নটা জবাব দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, সব ভালো আছে, আপনারা ভালো আছেন? জি ভালো। আপনার প্রশ্নটা করুন ভাইয়া। ভাই স্যার, প্রশ্নটা হলো আমার 9 উইক হইছে ফ্রাইডে, বুঝছেন, আমি বায়োমেট্রিক দেওয়ায় আর কতদিন লাগতে পারে নর্মালি ভাই সব এফএলআরএফপি? দেখেন, এফএলআরএফপি মানুষের আপনার 3 সপ্তাহ তো হতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। এটা ডিপেন্ড করছে আপনি কি, এটা কি আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশন নাকি এক্সটেনশন অ্যাপ্লিকেশন। ফার্স্ট অ্যাপ্লিকেশন একটু সময় লাগবে। ওদের এমনি ওদের হচ্ছে প্ল্যান হচ্ছে ওরা বলেছে যে 6 মাস পর্যন্ত নর্মাল, 6 মাসের মধ্যে কোনো ডিসিশন না আসলে তারা বলেছে যে খোঁজ না নিতে। আর এখন তো কোভিড-19 তো চলছেই, তো ফলে আমি মনে করি না যে আপনার যে কয়েক সপ্তাহ হয়েছে এতে আপনার টেনশন করা উচিত। তবে আপনার যিনি সলিসিটার বা ব্যারিস্টার যিনি আপনার অ্যাপ্লিকেশন করেছেন উনি নিশ্চয়ই আপনাকে একটা ইন্ডিকেশন দিয়েছে যে আপনার অ্যাপ্লিকেশনটা কতটা চান্স আছে সাকসেসফুল হওয়ার, বলেছে কিনা? বলেছেন না? আমার সলিসিটেশন হয়েছে না, আমি কেসটা বলছি আমি আসলে বলছি আমার লেটার ব্রিটিশ কি, সো ওটা কি না আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার পেপার দেখে আপনাকে কোনো অ্যাডভাইস করেনি আপনার মেরিট সম্পর্কে, আপনার কেসে কতটুকু সম্ভাবনা আছে আপনি জানতে চাননি? আমার সলিসিটেশন তো হয়েছে, আমার ভালো একটা চান্স আছে। জি, তার আমারও মনে করি ভালো চান্স আছে, কারণ আপনার ছেলে তো ব্রিটিশ। জি জি, দোয়া করো ভাই। ইনশাআল্লাহ। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিস্টার, কেমন আছেন আপনি? আপনার প্রশ্নটা করুন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আমরা আছি ভালো। জি, আমার 2টা প্রশ্ন, লাইক প্রিভিয়াস কলারের মতোই। আপা একটু জোরে বলবেন না, আপা একটু প্লিজ একটু জোরে বলেন, শুনতে একটু অসুবিধা হচ্ছে। শুনতে পাচ্ছেন? না, আপনার টিভি ভলিউমটা একটু ডাউন করে আমাদের। আমি টিভি থেকে অনেক দূরে। জি জি, এখন শোনা যাচ্ছে। জি জি জি, আমার প্রিভিয়াস কলারের মতোই 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করেছি অগস্টে, বাট এটা 3rd এক্সটেনশন ফ্যামিলি রুটে করেছি। আমি নিজে অ্যাপ্লাই করেছি তার জন্য, কোনো সলিসিটারের সাহায্য নেইনি। আর হচ্ছে যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যেহেতু আমরা কোনো অ্যাকনোলজমেন্ট লেটার পাইনি, অনলাইনে অ্যাপ্লিকেশন করেছি এবং অনলাইনে ডকুমেন্ট সাবমিট করেছি, তার কারণে আমাদের যে আমার হাজবেন্ড পিসিও ড্রাইভার লাইসেন্স হোল্ডার, সো ওর উবার থেকে এবং কিছু ডেলিভারি অ্যাপ থেকে তাকে বলা হচ্ছে যে অ্যাকচুয়াল হোম অফিসের লেটার তাদেরকে প্রোভাইড করার জন্য, যে তার রাইট টু ওয়ার্ক ইজ স্টিল কন্টিনিউইং। আমরা এটা দেখাতে পারছি না বিধায় কাজের উপর কিছু প্রবলেম হচ্ছে। এখন সেটার জন্য আমরা কি করতে পারি? আপনি একটু আপনাকে স্টপ করে নিন, পরে আপনি ধরেন লম্বা প্রশ্ন করছেন ভুলে যাব। আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করেন আপনি দেখেন আপনি তখনই আপনি ওখানে পেয়েছেন
ইওর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি এটা সাবমিটেড হয়েছে, এটাকে এরকম একটা আসবে, রিটার্ন আসবে, আরেকটা আসবে পেমেন্ট সাকসেসফুল, এবং আরেকটা আসবে আপনার চেকলিস্ট। এই তিনটাই হচ্ছে আপনার প্রুফ। এবং তারা না, তারা বললে হবে না, তাদেরকে আপনাকে বলতে হবে যে পেপার অ্যাপ্লিকেশন ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, যে আমি তোমাকে যে রিসিট দেবো, হোম অফিস অন্য কোনো রিসিট আপনাকে দেবে না, কারণ আপনি যেহেতু ইনস্ট্যান্টেনিয়াসলি আপনি পেয়ে যাচ্ছেন যে অ্যাপ্লিকেশন তারা নিয়ে নিয়েছে, এটাই, এবং এটাই তাদেরকে মেনে নিতে হবে। না নিলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে গিয়ে সার্চ করতে হবে হোম অফিসে। কিন্তু হোম অফিসে আপনাকে মনে রাখতে হবে, যেহেতু তারা ম্যাক্সিমাম লোক বাসায় বসে কাজ করছে, সেহেতু অনেক সময় তারা কিন্তু আপডেট করবে না। কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে তারা দিয়েছি, এবং তারা কিন্তু এই তিনটা প্রুফই এবং অ্যাপ্লিকেশন যে সাবমিট হয়ে গেছে এটাকেই তারা কিন্তু প্রুফ হিসাবে ধরে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই অ্যাপ্লিকেশনটা যে অগাস্টে অ্যাপ্লাই করা হলো, এখন এই অ্যাপ্লিকেশনের জন্য আমরা আপডেট কিভাবে পাবো, যেহেতু এটা থার্ড এক্সটেনশন? ওরা আপনাকে ইমেল করবে, ওরা আপনাকে ইমেলে করে একটা ডিসিশনটা দিয়ে দিবে। আপনি কিন্তু প্রতিদিন ইমেল চেক করবেন, আপনার যেটাকে আমরা বলি জাঙ্ক ইমেল বা স্পাম কিন্তু চেক করবেন, দেখবেন অনেক সময় কিন্তু স্পামে চলে যায়। জি জি, আচ্ছা। আর তাহলে আমার কি শেফিল্ডে বা লিভারপুলে এদের কোথাও লেটার দিয়ে আপডেট জানার? আপনার এটা হবে কি, আপনি লেটার দিতে পারেন, আপনার দিতে কোনো বারণ নাই, কিন্তু যেহেতু তারা এখন ওই পোস্টে কোনো কিছুই করছে না আপনার কার্ড সেন্ড করা ছাড়া, সব কিছুই তারা কিন্তু করবে আপনার ইমেলের মাধ্যমে। যেমন আমাদের গতকালকেও একটা এরকম FLRAP এক্সটেনশনের ডিসিশন আসলো, তার আগের দিন আমাদের দুটো ILR এর ডিসিশন আসলো, তার আগের দিন আরেকটা, মানে গত 3 দিনে আমাদের 4-5টা ডিসিশন আসলে প্রত্যেকটাই কিন্তু খুব তাড়াতাড়ি আসলো, এবং প্রত্যেকটাই কিন্তু ইমেলে আসলো। জি জি, আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনি যেটা করবেন, আপনি ওইগুলো দিয়ে তাকে বলবেন যে দেখো, এখন যেহেতু there is no longer paper application available, তো তুমি যে সমস্ত রিকোয়ারমেন্ট আমার কাছে চাচ্ছ, that would have been a requirement before, but at this moment এটাকেই তোমাকে গ্রহণ করতে হবে। জি জি। আর এভাবে কোনো অনলাইনে আপডেট দেখার কোনো সিস্টেম নাই না? অনলাইন আপডেট দেখার কোনো সিস্টেম নাই। আপনি চিঠি পাঠাতে পারেন আপা, কিন্তু আপনি জানেন যে চিঠিগুলি দেখা যাবে, চিঠি তারা তো খুলবেই 30 দিন পরে, কারণ দেখা যাবে কেস ওয়ার্কার তো অফিসে যাচ্ছে না, আর এখন তো এমনি অফিসিয়ালি লকডাউন চলছেই। জি জি, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আমরা আছি ভালো। আপনার প্রশ্নটা একটু করুন ভাইয়া। জি ভাই, আমার প্রশ্নটা হলো, আমার পাসপোর্ট ব্রিটিশ, আমি জানুয়ারিতে দেশে যাইতাম চাইতেছি, তো আমার পাসপোর্টের মেয়াদ এক্সপায়ার ডেট জুলাই 20 তারিখ শেষ হয়ে যায়। জি, তো আমি এই পাসপোর্ট নিয়ে দেশে গেলে 4 মাস থাকতে পারবো না? 4 মাস পরে আসতে কোনো সমস্যা পড়ে যাইতে কোনো? আপনি যেহেতু ব্রিটিশ, আপনি ভিসা পাসপোর্ট এক্সপায়ার করে একদিন আগে আসলেও আপনার কোনো অসুবিধা হবে না, আসা যাবে? জি জি। আচ্ছা, যদি আমি অ্যাপ্লিকেশন এখন নতুন পাসপোর্টের জন্য করতাম স্যার, ব্রিটিশ পাসপোর্টের জন্য নতুন পাসপোর্ট, জি, তাহলে কতদিন সময় লাগবে? এটা কতদিন চাইলে আপনি ইমার্জেন্সি চাইলে সেম ডেটেও আপনি নিয়ে আসতে পারেন। মানে ওয়ান ডে সার্ভিস কি এখনো আসেনি? যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, এটা কিন্তু অনলাইনে আপনি অ্যাপ্লাই করবেন, অনলাইনে আপনাকে বলে দেবে আপনি সেম ডে করতে পারবেন কিনা। এটা আসলে আমরা আপডেটগুলো তো দিতে পারিনি এখনো, আপডেট দিলে আমরা বলতাম যে তারা বলেছে যে ইমিগ্রেশন এবং অন্যান্য সার্ভিসগুলি তারা কিন্তু মোটামুটি নর্মাল রাখবে। তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে আপনি ভিক্টোরিয়াতে গিয়ে আপনি করতে পারবেন। কিন্তু যদি এটা আপনি অনলাইনে না গেলে বলা সম্ভব না, আপনি অনলাইনে অ্যাপ্লাই করলে ওরা বলে দেবে। জি, নরমালি ব্রিটিশ পাসপোর্টের লাগে কতদিন মেয়াদ উত্তীর্ণ আগে করতে হয়? আপনার যদি কোনো কারণ থাকে, আপনি যদি বলেন যে আমি বাংলাদেশে যাব বা আমি আই উইল স্পেন্ড মোর দ্যান 6 মান্থস এন্ড বাই দ্যাট টাইম মাই পাসপোর্ট উইল এক্সপায়ার, তখন তারা হয়তো আপনাকে কনসিডার করবে। জি আচ্ছা, থ্যাংক ইউ। একটা প্রশ্ন কইলে ভাইয়া। জি, মানে ওইটার লাগে একটা প্রশ্ন কইলে, যদি আমি ইনকেস কোনো কারণে আইতাম পারি না 4 মাস পরে, আপনি ওখান থেকে ব্রিটিশ আপনি হাই কমিশন থেকে, আপনি বাংলাদেশে যে ব্রিটিশ হাই কমিশন থেকে, সেখান থেকে আপনি এটাকে এক্সটেন্ড করায় আনবেন, কিংবা আপনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আসবেন। কোনো সমস্যা তো হবে না যদি আমি এক্সটেন্ড করতাম স্যার ট্রাভেল ডকুমেন্ট? ভাইয়া সমস্যা তো কিছু না, সমস্যা হচ্ছে কি টাইম লাগবে। ধরেন আপনি যদি বাংলাদেশে যান, আপনার পাসপোর্টটা যদি কেউ চুরি করে নিয়ে যায়,
তাহলে কি আপনি কোনদিন ইংল্যান্ড আসতে পারবেন? আপনি অবশ্যই আসতে পারবেন, আপনি ব্রিটিশ, এদেশে আসার আপনার অবশ্যই অধিকার আছে। তো কিন্তু কি হবে, আপনি ব্রিটিশ হাই কমিশনে লিখে সেখান থেকে করতে করতে হয়তো আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লেগে যাবে। তো সময়টা লাগা ছাড়া অন্য কোনো অসুবিধা আপনার হবে না। আর কোনো সময় না, এইটাই এখন তো পান্ডামিকের সময় অনেক সময় আছে ফ্লাইট আয় না, ফ্লাইট বন্ধ হয়ে যায়, মানে ফ্লাইটের সাথে তো ভাইয়া, ফ্লাইটের সাথে তো পাসপোর্টের সম্পর্ক নাই, তাই না? না, এটা বলছি যে অনেক সময় ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে পান্ডামিকের কারণে, তখন আমরা যদি আইতে পারি না, তো আমার যদি মেয়াদ থাকে না, তাহলে আপনাকে ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আসতে হবে। জি আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আপনার এই সুপরামর্শের লাগি অনেক ধন্যবাদ, আমরা অনেক উপকৃত হই আপনাদের এই যে প্রোগ্রাম, এটার জন্য আমরা সকলেই আমরা উপকৃত। থ্যাংক ইউ ভাই, ভালো প্রোগ্রাম। থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য দোয়া আছে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম আমরা আসলেই আশা করি আপনার মতো যারা দেখছেন, প্রশ্ন করছেন এবং প্রশ্নের জবাব পেয়ে যাচ্ছেন। এই অনুষ্ঠানে আপনারা দেখছিলেন আমাদের আলোচনায় যে আলোচনা আমরা করছিলাম বিভিন্ন অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ফ্যামিলি এবং লিটিগেশন সংক্রান্ত। আমরা এই পর্বে চেষ্টা করব সাম্প্রতিক সময়ে যে আলোচিত ইমিগ্রেশন রুলস নিয়ে কিছু কথা বলার জন্য, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিছুটা আপডেট দেওয়ার জন্য, পাশাপাশি আরও সাম্প্রতিক যেই গুরুত্বপূর্ণ আপডেট আছে সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটির জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মনজুর হাসান রেজা, যিনি জেকেআর সলিসিটরের প্রিন্সিপাল দায়িত্বরত আছেন। রেজা ভাই, আমার আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে জানুয়ারি তো ঘনিয়ে আসছে, আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া এবং আমাদের কমিউনিটি বাংলাদেশ সব জায়গায় আমাদের ওয়ার্ক ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা নিয়ে সবাই কিন্তু চেষ্টা করছেন একটু আপডেট দেওয়ার জন্য অথবা ইনফরমেশন শেয়ার করার জন্য। সেই বিষয়ে আমরাও একটু কি বলতে পারি সংক্ষেপে? আমরা আসলে ওইটা যাওয়ার আগে আমি আসলে আরো কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট দিতে যাচ্ছি। একটা হচ্ছে যে আমরা এখন দেখব যে এই রেন্ট চেকের জন্য একটা নতুন সিস্টেম চালু হয়েছে, ঠিক যেভাবে এমপ্লয়াররা অনলাইনে গিয়ে চেক করে দেখতে পারে যে একজন এমপ্লয়ি রাইট টু ওয়ার্ক আছে কিনা, একই রকমভাবে এখন সম্ভব হবে একজন প্রসপেক্টিভ টেনেন্টের এদেশে বাড়ি ভাড়া করার রাইট আছে কিনা সেটা দেখার। এটা কি আপনার হচ্ছে একটা প্রস্তাবের মধ্যে আছে? না, এটা চালু হয়ে গেছে। এটা চালু হয়ে গেছে। এটা 25শে নভেম্বর থেকে এটা শুরু হচ্ছে ধাপে ধাপে। এবং সেখানে কি হবে, ঠিক ওরকম অনলাইনে চেক করেই ইনফরমেশন দিয়ে, নাম এবং ডেট অফ বার্থ দিয়ে প্রসপেক্টিভ ল্যান্ডলর্ডরা বুঝতে পারবে যে যে ব্যক্তি ভাড়া চাচ্ছে সে সেটা ভাই এমন মনে হচ্ছে যে এটাকে তারা ক্রেডিট স্কোরের সাথে একটা লিংক আপ করে দিবে বা একটা বিষয়ের এটা করে দিবে। ফলে হবে কি, ফলে ওইটা দিলেই বোধহয় তারা জানতে পারবে হোম অফিস থেকে যে তার আসলে অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কিনা কিংবা অ্যাপ্লিকেশন ডিসাইডেড হয়ে গেছে কিনা। এটা আমরা দেখতে পাচ্ছি যেটা আরেকটা ওয়েতে। এটা তো রাজা ভাই, আমরা আপনি যেটা অ্যাওয়ার্ড যে কিছুদিন আগে যে ল্যান্ডলর্ডের এই যে বিষয়টা, এটা তো ড্রপ করা হয়েছে, যে আগে একটা ছিল না যেটা এটা কিন্তু রেন্টিং দেওয়া, এটা যেটা হয়েছে যে সুপ্রিম কোর্টে, কোর্ট অফ অ্যাপিলের একটা জাজমেন্টে তারা যেটা বলেছিল যে এটাতে মানুষ ডিসক্রিমিনেট হয়, কিন্তু কোর্ট কিন্তু যেটা বলতে চাইছিল যে এটা ইমিগ্রেশন কন্ট্রোলের ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট জন্য এটা কিন্তু জাস্টিফাইবল, এবং সেই কারণে তারা এটাকে নিয়ে এসেছে। এবং সেটা নিয়ে আসার কারণে যেটা হচ্ছে যে এখন অনেক ইলিগাল মানুষের পক্ষে কিন্তু রেন্ট করা অসুবিধা হয়ে যাবে। তাহলে না হলে কিন্তু ফাইন হয়ে যাবে, না হলে কিন্তু ফাইন হয়ে যাবে। ইলিগাল পিপলদেরকে আমরা কোথায় অ্যাকোমোডেট করব সেক্ষেত্রে? আমরা যেটা তারা যে সিস্টেমটা তারা করতে চাচ্ছে, যেটা আমরা একটু আগে যখন আমরা অফ দ্য ইয়ার ছিলাম আমরা বলছিলাম যে প্রীতি প্যাটেল আস্তে আস্তে নেটটা কিন্তু গুছিয়ে মানে খুব ছোট করে নিয়ে আসছে স্লোলি। ফলে তখন হবে কি, যদি কেউ যদি কাজ করার অধিকার না থাকে, যদি থাকার অধিকার না থাকে, তখন কি হবে, এটা অনেক লেস অ্যাট্রাকটিভ হয়ে যাবে মানুষের জন্য এখানে থাকা, তখন মানুষ হয়তো চলে যাবে বা যেতে চাইবে। ডু ইউ থিংক ইট উইল ওয়ার্ক এনিওয়ে? মানে আপনার এক্সপেরিয়েন্স? আই ডোন্ট নো, কারণ এইভাবে তো কোনোদিন তারা আসে নাই। এবং সবচেয়ে বড় কথা কি, আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রচুর এখানে মানুষকে আমরা মানে ইমিগ্রেশনের বাইরে এখন মানুষকে এক ধরনের ইমিগ্রেশন পুলিশ বানিয়ে দেওয়া হচ্ছে।
এর আগে তোমার মনে আছে কিনা জানি না, জিপি কে বলা হয়েছিল, জিপি কে বলা হয়েছিল যে তারা চেক করবে, কিন্তু জিপিরা কিন্তু রিফিউজ করেছিল। এখন আবার এখন যদি স্টেট এজেন্টকে আবার এটা বা ল্যান্ডলর্ডকে, এখন প্রবলেম হচ্ছে যে আনফরচুনেটলি আমি নিজেও তো একজন ল্যান্ডলর্ড, তো ফলে আমাকেও চেক করে দেখতে হবে যে আমার রিপোর্ট আছে কিনা, না হলে আমাকে রিপোর্ট না হলে কিন্তু ফাইন করিয়ে দেবে। এই জন্য এটা একটা বড় চেঞ্জ আমি বলতে যাচ্ছি। হয় কি অনেক সময় মানে আমরা অনেক ছোট বিষয় কিন্তু এটা বিগার, এটা অনেক বড় বিষয়, কিন্তু আমরা এমন ভাবে আমাদের কমিউনিটি এই মুহূর্তে আমরা মানে ওয়ার্কার আনার জন্য এত ব্যস্ত হয়ে আছি যে এইগুলোতে যে কত বড় প্রবলেম হয়ে যাচ্ছে তারা কিন্তু এটা কিন্তু দেখছে না। এস্টাবলিশ কমিউনিটি সেখানে যে প্রবলেমটা সেটা আমরা দেখছি না। আচ্ছা, আরেকটা যেটা আমি বললাম যে একটাকে টাচ করেছিলাম যে ওই কি বলে লকডাউনের ক্ষেত্রে অ্যাসাইলাম ইন্টারভিউ বা অন্য ক্ষেত্রে রিপোর্টিং, আমরা দেখছি কোর্ট কিন্তু খোলা আছে এবং আমরা লয়াররা কিন্তু আমরা এসেনশিয়াল সার্ভিস, ফলে ইন্টারভিউ থেকে রিপোর্টিং থেকে তারা কিন্তু এক্সামটেড না। আরো দুটো খুব ইম্পর্টেন্ট আপডেট আমাকে দিতে হবে। একটা হচ্ছে ভিজিটরের ক্ষেত্রে আমরা একটা ম্যান্ডেটরি ব্যানের ক্ষেত্রে কথা বলবো আমরা, আর একটা ডিসক্রিশনারি ব্যানের কথা বলবো। এই যে ম্যান্ডেটরি ব্যানের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, যদি কেউ কোনোভাবে 12 মাসের বেশি কোনো সেন্টেন্স পেয়ে থাকে, 12 মাসের বেশি সেন্টেন্স এখানে পেয়ে থাকে অথবা যেখানেও ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, সেক্ষেত্রে তার কোনো ম্যান্ডেটরি ব্যান। ফর হাউ লং? ম্যান্ডেটরি ব্যান, সে কোনোদিনই এখানে স্পাউস ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে ভিসা পাবে না। নাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো আমাদের বাংলাদেশে হয়তো একজন রাজনৈতিক কারণে জেল খাটতেই পারে, আমাদের অনেকেই খাটে, আমাদের মহাত্মা গান্ধীও জেল খেটেছেন, এবং সেই কারণে মহাত্মা গান্ধীর কিন্তু ইনার টেম্পল থেকে তার সার্টিফিকেট, তার কিন্তু তার মেম্বারশিপও ক্যান্সেল হয়ে গিয়েছিল, এবং পরে ওনাকে বলা হয়েছিল 10 না 20 পাউন্ড দিলে ওনার মেম্বারশিপটা আবার রিস্টোর করে, সে পয়সা দিতে অস্বীকার করেন। আমি কেন পয়সা দেবো, অন্যায়ভাবে তোমরা আমাকে বার করেছো। তো অনেক বছর পরে, মৃত্যুর অনেক বছর পরে ইনার টেম্পল তাকে তারা নিজেরাই শতপ্রতিষ্ঠিত হয়ে রেস্টোর করেছে। তা এখন আমাদের তো অনেক রাজনৈতিক নেতারা তো এরকম জেল টেল খাটতে পারেন, সেক্ষেত্রে তারা তো ম্যান্ডেটরি ব্যানের মধ্যে পড়ে যাবেন, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইমপ্লিকেশনটা কবে থেকে রাজু ভাই? এটা হচ্ছে 5 ডিসেম্বর থেকে। 5 ডিসেম্বর কি পরে ডিসেম্বর, এটা হচ্ছে 1 ডিসেম্বর থেকে। 1 ডিসেম্বর না, যেটা আমরা বিভিন্ন আলোচনা যে শুনতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইউরোপ থেকে অনেক ক্রিমিনালরা হয়তো এখানে, যেটা আমরা বলি যে আসার একটা ওপেন গেট হয়ে এই দেশে, সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য এরকম কোনো বিষয় তো প্রত্যেকের জন্য এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, 1 বছরের কম যারা সেন্টেন্স পেয়েছে, তারা যদি কেউ পারসিস্টেন্ট অফেন্ডার হয়, রেগুলার প্রায় তারা করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা ব্যান করবে। আরেকটা এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আগে আমরা দেখতাম, এখন তো কেউ একজন বাংলাদেশ থেকে আপনার ভিজিট ভিসা অ্যাপ্লাই করলে হি ইজ নট বাউন্ড টু সাবমিট এ পুলিশ রিপোর্ট, নো, বাট হি নিডস টু ডিক্লেয়ার। জি, তার কোন কমিশন আছে কিনা ডিক্লেয়ার ওখানে যদি সে করে থাকে, জি, হতে পারে সে পলিটিক্যাল কারণেই সে জেল কেটেছে, কিন্তু সে তখন ম্যান্ডেটরি, সাপোজ কারো আছে কিন্তু সে ডিক্লেয়ার করলো না, যদি সে ধরা পড়ে, যদি তারা জানতে পারে, জি, সেক্ষেত্রে প্রবলেম হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে যেটা একটু ওয়েলকাম, সেটা হচ্ছে কি আগে মিস রিপ্রেজেন্টেশনের জন্য আমরা কি ছিল 10 ইয়ারের জন্য ব্যান ছিল, ডিসেপশনের জন্য, মিস রিপ্রেজেন্টেশনই বলো, তো সেটা কিন্তু তারা এখন তুলে দিয়েছে, এখন এটা ডিসক্রিশনারি ব্যান। অর্থাৎ তুমি যদি এক্সপ্লেইন করতে পারো, ইটস গুড নিউজ, কারণ আমাদের অনেক ভিজিটর ভিসা আগে দেখা গিয়েছে যে ভুল ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, কিংবা ভুল কথা বলে দিয়েছে, বলেছে আমার তো ওখানে কেউ নাই বা আমার খালি ভাই আছে, পরে দেখা গেছে ওখানে ছেলে মেয়েও আছে, তারা বলেছে মিসরিপ্রেজেন্ট করেছো। এটা কিন্তু এখন ডিসকাশনারি ব্যান। এখন যদি এক্সপ্লেন করা যায় এই কারণে, তাহলে তারা হয়তো ব্যানটা তারা হয়তো কাজ করবে না। আর এটার সাথে আরেকটা তারা কিন্তু গ্রাউন্ড করেছে, ডিসকাশনারি গ্রাউন্ড, যে তুমি যদি কোনো কাস্টম রুল ব্রিচ করো, কিংবা কোনো সেম ম্যারেজের সাথে ইনভলভ হও, হ্যাঁ, কিংবা তুমি যদি রাফ স্লিপিং মানে যেখানে সেখানে তুমি যদি শুয়ে থাকো, ঘুমায় থাকো, পাওয়া যায়, তাহলে এটাও কিন্তু তারা ব্যান হিসেবে ইউজ করতে পারে। অর্থাৎ আগে তুমি কাস্টমসের নিয়ম না মেনে তুমি ইংল্যান্ডে ধরো সিগারেট নিয়ে এসেছিলে, এটার জন্য কিন্তু তুমি ডিসক্রিশনারি ব্যানে পড়ে যেতে পারো।
এটার কারণটা কি, এটার বিহাইন্ডে তাদের অনেক বেশি তারা দাঁড়িয়ে করছে, কড়াকড়ি করছে। আচ্ছা, আর অন্য দিক দিয়ে আমরা যেটা বলতে পারি, তুমি জানো যে স্টুডেন্টের মেইনটেনেন্স কিন্তু বাড়িয়েছে, তুমি নিজেই এটা নিয়ে কাজ করছো, মেইনটেনেন্স কিন্তু বাড়িয়ে তোমার 1334 করেছে জি, আর ইনসাইড লন্ডনে, আর বাইরে 1023 জি, অনেক টাকা হয়ে গেল করেছে। আর আমরা দেখতে পাচ্ছি যে তোমার ওয়ার্কারের জন্য তুমি জানো যে 25,600 এইসব আপডেট রেজার্ভে কবে থেকে তাদের পলিসিতে পয়লা ডিসেম্বর থেকে সব ইমপ্লিমেন্ট হচ্ছে। এটা আছে। আরেকটা ছোট আপডেট দিই, আমি জানি অনেকে ওয়েট করছে, সেটা হচ্ছে যে এই যে আমরা জানি যে তুমি হয়তো মনে আছে যে প্যাটেল এবং ঠাকুরের কেসে যখন আমরা দেখেছিলাম যে কোনো কলেজ বন্ধ হয়ে গেলে হুট করে স্টুডেন্টের ভিসা তারা যাতে রিফিউজ না করে, এবং করলে সেখানে আমরা বলতাম যে একটা কি হতো যে 60 ডেজ তাকে একটা ডিসক্রিপশন। এটা কিন্তু পরবর্তী কালে আরেকটা কেসে বলা হয়েছে যে এই রুলটা টিয়ার 2 এর জন্য, ওয়ার্কারদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না, এটা অনলি ফর টিয়ার 4। এখন একটু ওয়েলকাম একটা ডিসিশন আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের ডিসিশন পাঠানের কেসে। সেখানে যেটা তারা বলেছে যে যেটা হোম অফিসের তারা যখন ইমিডিয়েটলি নোটিফাই করবে তাদেরকে কিন্তু আগে থাকতেই, ধরো তোমার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় যদি কোনো তোমার কলেজ চলে গেল, কলেজ না, কলেজ করতে আছে, যদি তোমার স্পন্সরের লাইসেন্স চলে গেল, তাহলে তারা বলছে যে তোমাকে জানায় দেওয়া উচিত যে তুমি অল্টারনেটিভ লাইসেন্স সিক করো। তাকে কিন্তু কোনো ভিসা দেওয়া হচ্ছে না, কিন্তু তাকে রিফিউজ করার আগেই তাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তারটা রিফিউজ হতে পারে। জি, এটা একটা টুয়েকের ক্ষেত্রে যেটা হয়েছিল যে পেন্ডিং অনেক অ্যাপ্লিকেশন ছিল, ওরা বলছে তুমি অল্টারনেটিভ ইংলিশ টেস্ট দিয়ে তারপরে পাঠাও, এরকম একটা বিষয়। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেটা ওভারঅল আমি বাদ দাও তোমার কোর্টের ডিসিশনটা, আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু চারিদিক থেকে বিভিন্ন হোলগুলো বন্ধ করে নিয়ে আসা হচ্ছে। তুমি যেটা আমাকে বলেছিলে যে ওয়ার্কারের ব্যাপারে, দেখো জেনুইন ওয়ার্কার, জেনুইন ভ্যাকেন্সি, নো প্রবলেম, একটু আলোচনা করব। এর আগে আমরা দুই একটা কল নিয়েছি, অনেক একটু লাইনে। প্রিয় কলার, আপনারা যারা আমাদের আলোচনা দেখছেন, আমাদের প্রোগ্রাম দেখছেন, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, রিসেন্ট আপডেটগুলো ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো আপডেট নিয়ে আমরা কথা বলেছি। ল্যান্ডলর্ড টেনেন্টের যে বিষয়টা অবশ্যই ইম্পর্টেন্ট, আমরা আগামী প্রোগ্রামে আরো ডিটেলস হয়তো এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা দুই একটা কল একটু নিতে হচ্ছে, আমরা দেখছি কে আছেন লাইনে আমাদের। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি, আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আমার প্রশ্নটা হচ্ছে রেজা ভাইয়ের কাছে। জি, আমি 2010 এ ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইছি। জি, তখন 2014 এ আমি অ্যাপ্লাই করছিলাম ন্যাচারালাইজেশনের জন্য। আমার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেছিল। ওরা একটা চিঠি দিয়ে বলছিল ইউ ডিড নট স্টার্ট কমপ্লাইং উইথ 10 ইয়ার্স রুলস। তো এখন 10 ইয়ার্স রুলসটা এই ডিসেম্বরে, আগামী মাসে শেষ, তাই আমি কি ডিসেম্বর বাদে অ্যাপ্লাই করতে পারি? জি ভাইয়া, এখন এটা যদি শুধুমাত্র আপনি আগে ওভারস্টেয়ার ছিলেন সেই গ্রাউন্ডে যদি তারা রিফিউজ করে থাকে, কারণ তাদের যে আপনার 10 ইয়ারের যে ক্যারেক্টার, গুড ক্যারেক্টার চেকিং আছে, সেই চেকিংয়ে অনেকগুলো ফ্যাক্টর, একটা ফ্যাক্টর হচ্ছে যে আপনি যদি কখনো এই দেশে ইমিগ্রেশনের ব্রিচে থেকে থাকেন, দ্যাট মিনস কখনো ওভারস্টেয়ার হয়ে থাকেন কিংবা কখনো ইলিগাল ওয়ার্কিং বা হোয়াট এভার, তো সেক্ষেত্রে যখন থেকে আপনি আবার ইমিগ্রেশন কমপ্লায়েন্ট হলেন, সেক্ষেত্রে যখন থেকে আপনার ভিসা আপনি পেলেন, সেই তখন থেকে 10 ইয়ার্স। আপনি কি 2010-এ লিগাসি স্কিমে কি আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন দেখছেন তো ভাইয়া? ডিসেম্বরে পাইছিলাম। দেখছেন তো, আপনি আমাকে বলেননি, আমি কিন্তু ঠিকই ধরে ফেলেছি যে আপনি ইয়েতে পেয়েছেন, লিগাসি স্কিমে পেয়েছেন। তো আপনার ওইখান থেকে আপনাকে 10 বছর ওয়েট করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এক্স্যাক্টলি 10 বছর। এর মধ্যে যদি আপনি তো আর কোনোদিন আপনার উন্নত কোনো ব্রিজ হয়নি, হয়েছে না? আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাল্লাহ আপনি ওই ঠিক 10 বছর, একেবারে পুরো 10 বছর, একদিন কিন্তু কম করলেও হবে না। ডিসেম্বরের 8 তারিখ গিয়ে শেষ। হ্যাঁ, আপনি কিন্তু এখানে কিন্তু 28 দিন 27 দিনের কিন্তু কোনো রুল নাই, একেবারে পাক্কা 10 বছর। জি, আমার যে ইন্ডিভিজুয়াল যে লেটার দিছিল, লেটার ছিল 2010 ডিসেম্বর 8। জি, সেখান থেকে আপনি পাক্কা 10 বছর পরে আপনি অ্যাপ্লাই করবেন। মনে রাখবেন ভাইয়া, আপনি যদি সবকিছু কোয়ালিফাই করেন আর তারা যদি কোনো কারণে আপনাকে সিটিজেনশিপ দিতে না চায়, তাহলে কিন্তু আপনার কিছুই করার নাই, কিন্তু সিটিজেনশিপ পাওয়াটা কিন্তু ইট ইজ নট এ রাইট, ইট ইজ এ প্রিভিলেজ। কিন্তু তারা সাধারণত ম্যাক্সিমাম লোককে দিয়ে দেয়, ইনশাআল্লাহ আপনাকেও দিয়ে দেবে। আর আপনার কিন্তু এখন B1 আর লাইফ ইন দ্য ইউকে দেওয়া লাগবে। না, I've done already. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।
কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো কলার, আপনি আমাদের শুনছেন ভাইয়া? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিস্টার, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো ভাইয়া? জি জি, আমরা আছি ভালো। জি, তো আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, আমার হাজবেন্ড ইউনেশনাল, তো জি। আমার হাজবেন্ডে আমার আম্মার জন্য অ্যাপ্লাই করছিল, জি তো ওই মানে অ্যাপ্লাইটা ওরা রিফিউজ করছে। জি জি, কিন্তু অ্যাপিল তো দিয়েছে। জি, আপিল দিছে। জি, তো ওই কারণেই রিফিউজ করছে যে আমরা নাকি বেনিফিটে আছি এর জন্য, আর আমাদের মানি রিসিট খুবই কম। হ্যাঁ, তার মানে আপনাকে মূলত আপনাকে যেটা তারা দিয়েছে, আপনি তো আমাকে ফর্মটা দেখান নাই, তাহলে এক হয়তো তারা সন্দেহ করছে যে আপনার হাজবেন্ড ট্রুলি টিটি রাইট এক্সারসাইজ করছে না, সেই হিসেবে হি ইজ নট এ কোয়ালিফাইড পারসন। আর সেকেন্ডলি হচ্ছে আপনার আম্মা ডিপেন্ডেন্সি দেখাতে পারেনি। আপনি হয়তো কোর্টে গেলে আপনি হয়তো আপনার হাজবেন্ড কোয়ালিফাইং পারসন সেটা হয়তো উনি দেখাতে পারবেন, কারণ উনি বেনিফিট ক্লেম করলো, উনি যদি কিছু কাজ করে থাকেন, সামথিং উনি করে থাকেন বা হ্যাঁ, অনেক উনি কাজ করতেছেন, ওনার উইকলি 300 এর উপরে। 300 এর দরকার নাই আপা, এখানে একটা নিয়ম আছে 155 পাউন্ডের মতো উইকলি করলেই হি উইল বি ক্লাস যে উনি একজন ওয়ার্কার। তো সেটা হয়তো একটা ইস্যু হবে, কিন্তু মেন ইস্যু হবে যে আপনার মা যে আপনাদের পরে ডিপেন্ডেন্ট, সেটা হয়তো উনি আপনারা দেখাতে পারেননি। তো সেটার জন্য আপনাকে দেখাতে হবে কি ধরনের এভিডেন্স আপনারা দিতে পেরেছেন, এটাই। এখন আমরা কি করা উচিত ভাইয়া বলতে গেলে? এটা এখন আপনাদের অ্যাপিলে যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই। এখন আপনাদের যদি ধরেন আগে থেকে আপনারা কোনোদিন হয়তো মাকে হয়তো পয়সা পাঠাননি বা এভিডেন্স নেননি, সেক্ষেত্রে তারা বলতে পারে যে আপনার এভিডেন্স ইজ নট গোয়িং ইউনো দ্যাট ফার। যদি অনেক লম্বা হতো, 2, 5, 7, 8 বছর দেখালে কি হবে? এটা অনেক বেশি দিন যায়, ঠিক আছে? এটা তারা 5, 10, 15 বছরও চাইতে পারে। তো বেনি আপনি কোর্টে গিয়ে যদি স্যাটিসফাই করতে পারেন, এখন তো অনেক তারা রিল্যাক্স আছে বাবা মার ক্ষেত্রে। তো আপনারা যেটা দেখেন আপনার হাজবেন্ড যে কোয়ালিফাইড পারসন সেটা অন্তত এস্টাবলিশ করার চেষ্টা করেন, বাকি অন্যান্য ইনফরমেশনের মাধ্যমে আপনি দেখেন কোর্টে গিয়ে কোর্টকে স্যাটিসফাই করাতে পারেন কিনা। অনেক ব্যালেন্স অফ প্রবাবিলিটি যে আপনার মা ডিপেন্ডেন্ট। কারণ অনেক সময় হয় কি, আপনি জানেন যে অনেকেই আগে কোনোদিন বাবা মাকে তাদের ডিপেন্ডেন্ট করেনি, এই দেশে আসার পরে যখন শুনেছে আনা যেতে পারে, তাড়াহুড়ো করে 1-2 মাস থেকে দেওয়া শুরু করেছে। এই সমস্ত আম্মার নামে দেই নাই, ভাইয়ের নামে টাকাটা দিছি। তো সেটাও আপনাকে প্রমাণ দেখাতে হবে যে ভাইয়ের নামে টাকাটা দিলেও ইট ওয়াজ মিন ফর ইউর মাদার। এখানে আমরা অনেকগুলো ভুল করে ফেলি। বাট আপনার তো ভাইয়ের কাছ থেকে চিঠি নিয়ে এসে দেখানো এবং এই টাকাটা দিয়ে আপনার মায়ের কি কি কাজ হতো সে সম্পর্কে একটা ডিটেল, আমি মনে করব খুব ডিটেল আপনার মায়ের কাছ থেকে স্টেটমেন্ট, আপনার ভাইয়ের কাছ থেকে স্টেটমেন্ট, আপনার হাজব্যান্ডের স্টেটমেন্ট, আপনার স্টেটমেন্ট, এই 4টে স্টেটমেন্ট, এবং যদি দেশ থেকে আরও কারো স্টেটমেন্ট আনতে পারেন, দিয়ে আপনি কোর্টে গিয়ে দেখেন কোর্টকে কনভিন্স করতে পারেন কিনা। আর নতুন ভাবে যদি অ্যাপ্লাই করতে পারে ওটা কি বেস্ট হবে? নতুন ভাবে আপনি অ্যাপ্লাই করলে আপনার এভিডেন্স কিভাবে চেঞ্জ হবে আপা? আপনি নতুন ভাবে অ্যাপ্লাই করলে কি আগামী গত 5 বছর ধরে আপনার হাজবেন্ড এ দেশে আসার আগে কোন দেশে ছিলেন? ইতালিতে ছিলেন। হ্যাঁ, উনি কি দেখাতে পারবেন ইটালি থেকে উনি আপনার আম্মাকে টাকা পাঠাতেন? না। তাহলে দেখেন আপনাদের নিজেদেরই কিন্তু এভিডেন্স কম, বুঝতে পেরেছেন? তো যা আছে এটা নিয়ে আপনাকে কোর্টে যেতে হবে, যেটা বললাম, আপনার মায়ের স্টেটমেন্ট, আপনার ভাইয়ের স্টেটমেন্ট, আপনার স্টেটমেন্ট, আপনার স্বামীর স্টেটমেন্ট, প্লাস বিভিন্নভাবে যদি আপনি দেখাতে পারেন হিসেব করে যে এত এত পয়সা পাঠানো হয়েছে, পয়সাগুলো এইভাবে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে। তো আপনাদের সবচেয়ে বড় ল্যাকিং হচ্ছে এই, আপনারা আগে কোনো দিন আপনারা কোনো এভিডেন্স রাখেননি। এখন যখন আপনারা শুনেছেন যে এদেশ থেকে আনা যায়, তখন আপনি তাড়াহুড়ো করে একটা এভিডেন্স গ্যাদার করার চেষ্টা করছেন। এই জন্য তারা মনে করছে যে আপনার এভিডেন্সটা ইনাফ না। বাট তবুও আপনার কোর্টে গিয়ে ফাইট করে দেখা উচিত, কারণ বলা যায় না আপনি ভালো একজন সিম্প্যাথেটিক জাজ পেতে পারেন এবং তারা হয়তো এটাকে মেনে নেবে। বাট এই জিনিসগুলি মাস্ট, যেগুলো বললাম সেগুলো আপনি অবশ্যই সাবমিট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজা ভাই, আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য পপুলার কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা আমরা কিন্তু প্রতি প্রোগ্রামেই 2-1টা বার। প্রবলেমটা হয়ে গেছে যখন আমাদের যে হঠাৎ করে যদি আমরা একজনের যদি ভালোবাসার সম্পর্কটা খুব
খুব মানে দেখাতে চাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা আগের 3 মাস আগে পর্যন্তও কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, হঠাৎ করে 3 মাস দেখিয়ে বলছি যে সবসময় তিনি আমাদেরই পরিবার ছিলেন। এটা তো খুব কঠিন, কারণ তারা তো দেখতে চাচ্ছে যে তুমি যদি ইটালি থেকে থাকো, তাকে তুমি সাপোর্ট করেছো, তার সাথে যোগাযোগ ছিল, তোমার পরে সে ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু আমাদের যেটা প্রবলেম রেজা ভাই রুট লেভেলে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এখান থেকে টাকা পাঠাচ্ছি, আমি আমার মাকে আনবো, কিন্তু মার কোনো অ্যাকাউন্ট নাই, পলিসিগত কারণে অথবা আমাদের স্ট্রাকচারাল কারণেই আমি আমার ভাইয়ের কাছে পাঠাতে হচ্ছে, অন্য কারো পাঠাতে হচ্ছে না। কারণ আমাদের যেমন ধরো বাংলাদেশে অনেকেরই বার্থ সার্টিফিকেট নাই, আমাদেরই মানে অনেকেরই আমরা জানি যে এটা বার্থ সার্টিফিকেট যা খুশি একটা বলে দাও, অনেক বলে যে তুমি 30 ইয়ার্স পরে তুমি এখন কেন বার্থ সার্টিফিকেট, এখন যেহেতু এই সিস্টেমটা নাই, এখন তুমি জানো যে কোনো অনলাইন ফর্মেই তুমি ডেট অফ বার্থ না দিয়ে নেক্সট স্টেজে যেতে পারবে না। প্রথমেই আমাকে এটা দিতে হবে, এরকম এটা তো প্রবলেম। সেক্ষেত্রে আমাদের মনে সাজেশন হচ্ছে যে আপনারা যারা দেখছেন, আপনারা একটা লং টাইম প্ল্যান করেন, অ্যাট লিস্ট 6 মাস 1 বছর। না, যেটা আমি ওনাকে বলছিলাম যে যেহেতু তারা যখন ইটালিতে ছিল, তারা কিন্তু তার মাকে ইটালিতে কিন্তু নিয়ে যেতে পারতো, তারা কিন্তু নাই। জি, এখন মনে হচ্ছে যদি ইংল্যান্ডে আসলে সরাসরি নিয়ে আসি, দেখা যাচ্ছে যে অমুক এনেছে তো অমুক এনেছে, আমিও আনি। জি, অনেকে এখানে আসার পরে কিন্তু অনেকে ভালো করছেন, অনেকে যারা টাইমের 65 আপেল চলে আছে, তার পেনশন স্কিমেও চলে আছে, অনেকগুলো সুবিধাও আছে আর কি। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, যে আপনারা যারা আমাদের নিয়মিত প্রোগ্রাম দেখেন, তারা অবশ্যই আমাদের এই আলোচনাগুলো থেকে আমার মনে হয় আপনাদের প্রশ্নের অনেক জবাবই পেয়ে যান, যে প্রশ্নগুলো হয়তো আপনারা সরাসরি করতে চান। আর আমরা আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, আমাদের পুরো প্রোগ্রামটাই কিন্তু আপনারা টিভিতে অনলাইনে লাইভে রেকর্ডেড আছে, আপনারা যে কোনো সময় চাইলে এনটিভির যে অনলাইন ওয়েবিনার আছে ওখানে গিয়ে আপনারা কিন্তু আমাদের প্রোগ্রামটা সবসময় দেখতে পারেন। ইভেন আমাদের পার্সোনাল ফেসবুকও আমরা এটা শেয়ার করে থাকি, আপনারা যদি কোনো কোয়ারি বা কোনো কিছু জানার থাকে আমাদের প্রোগ্রামের পরেও কিন্তু আপনারা আমাদের প্রোগ্রামটা দেখতে থাকেন, অবশ্যই এক্ষেত্রে আপনারা উপকৃত হবেন। আমরা আসলে চেষ্টা করেছিলাম যে আজকে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য রেজা ভাই, সেই ক্ষেত্রে আমরা প্রায় সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে কিন্তু আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ, সংক্ষেপ হলো অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো আপডেট দিয়েছেন। এই বিষয়ে আপনার জাস্ট ইন এ শর্ট আমার কথা যেটা হবে কি, যে আমরা বাজারে নানাভাবে শুনছি যে ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে, আসলে ওয়ার্ক পারমিট সবসময় ছিল, এটা কখনো এটা নতুন করে কোনো কিছু হয়নি। যেটা হয়েছে সেটা হয়েছে যে আমরা দেখেছি স্যালারি থ্রেশহোল্ডটা একটু কমানো হয়েছে, কিন্তু স্টিল দেয়ার হ্যাজ টু বি জেনুইন ভ্যাকেন্সি অ্যান্ড দেয়ার হ্যাজ টু বি এ জেনুইন ওয়ার্কার। এখন আমরা যেটা মনে করছি যে এটা বোধহয় জাস্ট একটা অ্যানাদার ওয়ে অফ ব্রিঙ্গিং পিপুল হিয়ার, তা কিন্তু নয়। যিনি স্পন্সর, তার অনেক রেসপন্সিবিলিটি আছে, এবং তেনাকে মানে এটাকে এখানে নিয়ে আসা নয়। একই রকমভাবে স্টুডেন্টের ভিসা কেতেও কিন্তু সেম, হ্যাজ টু বি জেনুইন স্টুডেন্ট, এবং জেনুইন স্টুডেন্টকে আনতে হবে। এবং দেখো, সবচেয়ে বড় সমস্যা অনেকে মনে করছে যে স্টুডেন্ট একটা নিয়ে আসলাম, নিয়ে আসার এখানে বিয়ে করাই দিলাম, থেকে গেল। কিন্তু এখানে কিন্তু তার ইস্যু দাঁড়াবে, তারা বলবে তুমি স্টুডেন্ট, তুমি এখানে আসলে 1 সপ্তাহের ভিতরে তুমি কি করে বিয়ে হলে। এবং তুমি জানো যে এখন যারা এদেশে সেটেল নয়, এদেরকে বিয়ে করতে গেলেই কিন্তু হোম অফিসের পারমিশন লাগবে, অ্যাপ্রুভাল করতে হয়। তখন যদি কেউ কলেজে না যায়, তবে তার ভিসাতে কিন্তু কাটেল হয়ে যাবে, এবং সে তখন ওভারস্টের হিসেবে কিন্তু সে আর এটা বেনিফিটটা সে নিতে পারছে না। তো ফলে সবগুলো জিনিসই খুব বিবেচনা করে দেখা দরকার। জেনুইন স্টুডেন্টের জন্য, জেনুইন ওয়ার্কারের জন্য জেনুইন অপরচুনিটি আছে। জি, রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম আছে দেখছিলেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এনটিভি ইউরোপের কলা কুশলী যারা আমাদেরকে আগামী প্রোগ্রাম দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রোগ্রাম আইন ও অধিকার প্রোগ্রাম। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।